আজকের ভিডিওতে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ফার্স্ট ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্সের যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে তার 1 নম্বর মডেল অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এর বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আগের ভিডিওতে তোমাদের প্রশ্নবিচিত্রার লাইফ সায়েন্সের 1 নম্বর মডেলের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা তা দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেবো, তোমরা তা দেখতে চাইলে দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব। তো তার আগে একটি কথা, এই ধরনের আরো ভিডিও পেতে ক্লাস 10 এর প্রশ্নবিচিত্রার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সের সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলোর সলভ পেতে চাইলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস। গ্রুপ এর একের দাগের 1 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয় ঘটায়। এখানে সঠিক উত্তরটা হবে অপশন ডি, হ্যালোন সমূহ। 1-এর 2-এ রয়েছে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও তাপমাত্রা দ্বিগুণ করলে আয়তন হবে। দেখো, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা ছিল P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তো তোমরা জানো P1 মানে প্রাথমিক চাপ, আর V1 মানে প্রাথমিক আয়তন, আর T1 সমান হয় প্রাথমিক উষ্ণতা, আর P2 মানে অন্তিম চাপ, V2 মানে অন্তিম আয়তন এবং T2 সমান হয় অন্তিম উষ্ণতা। তো এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যে চাপ এবং উষ্ণতা বা তাপমাত্রাকে দ্বিগুণ করা হবে। তাহলে দেখো, প্রাথমিক চাপ P1 ধরেছি আমরা, আর প্রাথমিক আয়তনকে ধরেছি V1, আর প্রাথমিক উষ্ণতাকে ধরেছি T1। সমান ছিল দেখো P2 V2 বাই T2 ছিল। P2 মানে কি? অন্তিম যে চাপটা ছিল। তো ওখানে প্রশ্নে দেখো বলে দিয়েছে চাপকে দ্বিগুণ করব। তাহলে প্রথমে যদি P1 ধরি, তাকে দ্বিগুণ করলে কি হবে? 2P1 হবে। দেখো, তাই চাপ 2 অর্থাৎ P2 মান হয়ে গেছে 2P1। এবং দেখো, আয়তন তোমাদের বের করতে বলেছি। আয়তনকে আমরা ধরেছি কি? অন্তিম আয়তনকে V2 ধরেছি। এবং অন্তিম যে তাপমাত্রাটা সেটা বলেছিল কি? প্রাথমিকের দ্বিগুণ হবে। তাহলে প্রাথমিকটা যদি T1 ধরি, তার দ্বিগুণ মানে হবে 2T1। বোঝা গেল? এরপর দেখো, উভয় পাশে T1 T1 কেটে দিয়েছি। উভয় পাশে P1 P1 কেটে দিয়েছি, ওপর নিচে 2 2 কাটা গেল। তাহলে পড়ে থাকলো এধারে V1 আর ওধারে থাকলো V2। দেখো, হলো V1 সমান V2, অর্থাৎ প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তন দুটোই কি হলো? সমান হলো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন ডি, পূর্বের আয়তনের সমান। 1-এর 3-এ রয়েছে দীর্ঘদৃষ্টি ত্রুটিযুক্ত চোখে প্রতিবিম্ব হয়। এখানে সঠিক উত্তরটা হবে অপশন সি, রেটিনার পিছনে। আর এখানে যদি হর্ষদৃষ্টি থাকতো তখন উত্তরটা হতো রেটিনার সামনে। 4-এ রয়েছে একটি বস্তুর দৈর্ঘ্য 3 সেমি। বস্তুটিকে উত্তর লেন্সের সামনে রেখে যে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল তার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে রৈখিক বিবর্ধন হবে। দেখো, রৈখিক বিবর্ধন বের করার নিয়ম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তো এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য রয়েছে 6 সেমি আর বস্তুর দৈর্ঘ্য রয়েছে 3 সেমি। তাহলে 6/3 সমান উত্তরটা হবে কত? 2, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। 5-এ রয়েছে একটি লাল জবা ফুলকে নীল আলোতে দেখলে ফুলটিকে, সঠিক উত্তরটা হবে অপশন সি, কালো দেখাবে। 6-এ রয়েছে প্রদত্ত যে যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না সেটি হলো ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 2-8-8-2, আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হলো 2-8-6। অর্থাৎ কি? ক্যালসিয়ামের বাইরের কক্ষে দেখো যে দুটো ইলেকট্রন রয়েছে, এটা যদি অক্সিজেনকে দিয়ে দেয় তাহলে ক্যালসিয়ামের বাইরের কক্ষেও কি 8টা ইলেকট্রন হয়ে যাবে, অর্থাৎ অষ্টক পূরণ হবে। আর অক্সিজেনেরও বাইরের কক্ষে অষ্টক পূরণ হয়ে যাবে। অনুরূপভাবে NaCl এর ক্ষেত্রে দেখো, এন এর অর্থাৎ সোডিয়ামের দেখো ইলেকট্রন বিন্যাস রয়েছে 2-8-1, আর Cl এর রয়েছে 2-8-7। তাহলে সোডিয়াম বাইরের থেকে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় আর Cl যদি সেই বর্জিত ইলেকট্রনটাকে গ্রহণ করে, তাহলে দেখো Cl এরও বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হবে, আর N এরও তখন বাইরের কক্ষ হবে এইটা 8টা ইলেকট্রন, অর্থাৎ অষ্টক পূরণ হবে। KCl এর ক্ষেত্রেও দেখো রয়েছে, K এর ইলেকট্রন বিন্যাস রয়েছে 2-8-8-1, আর Cl এর রয়েছে 2-8-7। তো এর বাইরের কক্ষের একটা ইলেকট্রন Cl যদি গ্রহণ করে তাহলে উভয়েরই অষ্টক পূরণ হয়ে যাবে। এরপর রয়েছে LiH, অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড। তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় 2,1, আর হাইড্রোজেনের হয় 1। তাহলে দেখো, লিথিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটাকে লিথিয়াম যদি ছেড়ে দেয় তাহলে তখন লিথিয়ামের ইলেকট্রন হবে 2টো, অর্থাৎ লিথিয়াম তখন হিলিয়ামের আকার নেবে। অর্থাৎ হিলিয়াম হলো একটা নিষ্ক্রিয় মৌল, আর হিলিয়ামের
পরমাণু ক্রমাঙ্ক হয় 2, তাহলে লিথিয়াম কি করবে, তার নিকটে অর্থাৎ তার কাছে যে নিষ্ক্রিয় মৌলটা রয়েছে হিলিয়াম তার আকার নেবে। আর হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ছিল, ও কি করবে, লিথিয়ামের কাছ থেকে আর একটা ইলেকট্রন নেবে, নিলে হাইড্রোজেনের ইলেকট্রন হয়ে যাবে 2টো, তাহলে তখন হাইড্রোজেনও কি হিলিয়ামের আকার নেবে। কিন্তু হিলিয়াম নিষ্ক্রিয় মৌল হওয়া সত্ত্বেও তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন নেই, 2টো ইলেকট্রন রয়েছে, তাই এক্ষেত্রে অষ্টক সূত্রটা মান্য হচ্ছে না। সেই কারণে এখানে সঠিক উত্তরটা হবে অপশন ডি, লিথিয়াম হাইড্রাইড। সাথে রয়েছে এ, বি, সি ও ডি 4টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 4, 5, 6 ও 7। এদের মধ্যে যে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি সেটি হলো, এ মৌলের পারমাণবিক সংখ্যা রয়েছে 4, বি রয়েছে 5, আর সির পারমাণবিক সংখ্যা 6 এবং ডি রয়েছে 7। তাহলে এ, বি, সি, ডির প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করে নেব। এর ইলেকট্রন বিন্যাস করলে হবে 2,2, বির হবে 2,3, সির হবে 2,4 এবং ডির ইলেকট্রন বিন্যাস হবে 2,5। ইলেকট্রন বিন্যাস দেখেই আমরা বুঝতে পারছি যে মৌল 4টি একই পর্যায়ে অবস্থিত। তো এক্ষেত্রে তোমরা একটা কথা মনে রাখবে, যদি মৌলগুলো একই পর্যায়ে অবস্থান করে তাহলে যে মৌলের বাইরের কক্ষে সবচেয়ে কম ইলেকট্রন থাকবে, কি বললাম, যদি মৌলগুলো একই পর্যায়ে অবস্থান করে তাহলে যে মৌলের বাইরের কক্ষে সবচেয়ে কম ইলেকট্রন থাকবে সেই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে। তাহলে এখানে দেখো এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, 2টো, বি রয়েছে কত, 3টে, সি রয়েছে 4টে, ডি রয়েছে 5টা। তাহলে সবচেয়ে কম ইলেকট্রন কার রয়েছে, এর রয়েছে। তাহলে আমি কি বলেছি, যার বাইরের কক্ষে সবচেয়ে কম ইলেকট্রন থাকবে তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা হবে অপশন এ। এরপর গ্রুপ বি এর প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 2 দাগের 1 রয়েছে কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী। তো এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এক্সোস্ফিয়ার। 2 রয়েছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি, উত্তরটা হবে মিথেন, যার সংকেত CH4। অথবাতে রয়েছে কোন প্রাকৃতিক কয়লার তাপন মূল্য সর্বাধিক, এর উত্তরটা হবে অ্যান্থ্রাসাইট। 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তাপমাত্রার পরম স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়, এই বিবৃতিটি সত্য। অথবাতে রয়েছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। আদর্শ গ্যাসের অণুর আয়তন 0 হয়, এই বিবৃতিটি মিথ্যা, কারণ আদর্শ গ্যাসের অণুর আয়তন একেবারে 0 হয় না, সামান্য হলেও থাকে। 4 নম্বর প্রশ্ন রয়েছে এসটিপিতে 44.8 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। তো এই প্রশ্নের উত্তরটা হবে এসটিপিতে 22.4 লিটার আয়তন হয় 1 মোল পরিমাণ কোন গ্যাসের। তাহলে এসটিপিতে 1 লিটার আয়তন হবে কত মোলের, 1/22.4 মোল পরিমাণ কোন গ্যাসের। এসটিপিতে আমাদের প্রশ্নে দেওয়া ছিল 44.8 লিটার আয়তন হয়, তাহলে 44.8 লিটার আয়তন হয় কত মোলের, কাটাকাটি করে দেখো হয়েছে 2 মোল পরিমাণ যে কোনো গ্যাসের। তাহলে 2 মোল এটা কি হলো, কার মান, এন এর মান। আর আদর্শ গ্যাস সমীকরণটি আমাদের বের করতে বলেছে, তাহলে এন মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি হয় পিভি সমান এনআরটি। আর এখানে দেখো আমরা এন এর মান পেয়ে গেছি 2 মোল। তাহলে এক্ষেত্রে সমীকরণটা হবে পিভি সমান এন এর জায়গায় 2 বসাবো, অর্থাৎ পিভি সমান 2RT। এটাই হবে এখানে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন রয়েছে একটি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলো। ঘন মাধ্যমে আপতন কোণ 75 ডিগ্রি এবং চ্যুতি কোণ 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে। এখানে আপতন কোণ অর্থাৎ আই সমান দেওয়া রয়েছে 75 ডিগ্রি, চ্যুতি কোণ ডেল্টা সমান দেওয়া রয়েছে 30 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণ আর সমান কত সেটা বের করতে হবে। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে সেক্ষেত্রে চ্যুতি কোণের মান হয় ডেল্টা সমান আর মাইনাস আই, অর্থাৎ চ্যুতি কোণ সমান প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। বা এখান থেকে আমরা লিখতে পারি আর মাইনাস আইটাকে এধারে আনতে পারি, ডেল্টাটাকে ওধারে পাঠাতে পারি। এবারে আমাদের প্রতিসরণ কোণ অর্থাৎ আর এর মান বের করতে হবে, তাহলে আর সমান হবে ডেল্টা প্লাস আই। তো ডেল্টার মানটা দেওয়া রয়েছে কত, চ্যুতি কোণ দেওয়া রয়েছে 30 ডিগ্রি, বসিয়ে দিলাম। আইয়ের মান দেওয়া রয়েছে
75 ডিগ্রি, তাহলে আর এর মান আমরা পেলাম 105 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল প্রতিসরণ কোণের মান 105 ডিগ্রি। অথবাতে রয়েছে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত হবে। কোনো মাধ্যমে আলোর বেগ দেওয়া রয়েছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হয় শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই কোনো মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগটা হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা তোমাদের মনে রাখতে হবে। আর ওই মাধ্যমের আলোর বেগ তো দেওয়াই রয়েছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে উপর নিচে দেখো মিটার পার সেকেন্ড কেটে গেল, 10⁸ কেটে গেল, তাহলে পড়ে থাকলো 3/2 সমান হলো 1.5। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের মান হবে 1.5, আর প্রতিসরাঙ্কের কোনো একক নেই। 2-6 রয়েছে কাঁচের প্রিজমে কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম। উত্তরটা হবে লাল। 7 রয়েছে চাঁদের আকাশ কি রঙের দেখায়, এর উত্তরটা হবে কালো। 2-8 নম্বর প্রশ্ন, M একটি মৌল যার ইলেকট্রন বিন্যাস রয়েছে 2,7 ও N মৌলের ইলেকট্রন বিন্যাস রয়েছে 2,8,1। মৌল দুটি যৌগ গঠন করলে উৎপন্ন যৌগের সংকেত কি। দেখো এম মৌলটির ইলেকট্রন বিন্যাস রয়েছে 2,7। তাহলে এই মৌলটির অষ্টক পূরণের জন্য আর কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। দেখো বাইরের কক্ষে 7টা রয়েছে, অষ্টক পূরণ মানে 8টা করতে হবে। তাহলে 8টা ইলেকট্রন করতে হলে নিশ্চয়ই একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর অষ্টক পূরণের জন্য কোনো মৌল যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটাই হলো তার যোজ্যতা। তাহলে এম এর যোজ্যতা হবে এখানে 1, যেহেতু বাইরে 7টা ছিল, অষ্টক পূরণ করতে হলে একটা গ্রহণ করতে হবে। এবং এন মৌলটার দেখো ইলেকট্রন বিন্যাস রয়েছে 2,8,1। তাহলে যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয় তাহলে দেখো তার আগের কক্ষটাই হবে বাইরের কক্ষ, তাহলে অষ্টক পূরণ হয়ে যাবে। তাহলে এন মৌলটা কি করবে, তার বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বর্জন করবে। তাহলে এক্ষেত্রেও এন মৌলটার যোজ্যতা হবে কি 1 হবে। তাহলে বলেছে যে যৌগটা উৎপন্ন হবে এই দুটো মৌল যুক্ত হয়ে তার সংকেতটা কি হবে। তাহলে দেখো এম আর এন যুক্ত হয়ে নিশ্চয়ই প্রথমে আমরা MN লিখতে পারি, লিখে নেব। এরপর কি হবে, যৌগ কিভাবে লিখতে হয় না, প্রথম মৌলটার যোজ্যতা দ্বিতীয় মৌলটার নিচে লিখতে হয়, আর দ্বিতীয় মৌলটার যোজ্যতা প্রথম মৌলটার নিচে লিখতে হয়। তাহলে এম এর যোজ্যতা আমরা পেয়ে গেছি 1, তাহলে এম এর যোজ্যতা দেখো এন এর নিচে লিখেছি, আর এন এর যোজ্যতাও আমরা পেয়েছি 1, তাহলে সেটাকে লিখেছি এম এর নিচে। তাহলে এই 1 আমরা লিখবো না, তাই দুটো 1 তুলে দিয়ে আমরা লিখবো MN। তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে, অর্থাৎ যে যৌগটা উৎপন্ন হবে তার সংকেত হবে MN। অথবাতে রয়েছে M যার ইলেকট্রন বিন্যাস 2,8,7 ও N ইলেকট্রন বিন্যাস রয়েছে 2,8,8,1। মৌল দুটি কি ধরনের যোজ্যতা দ্বারা যৌগ গঠন করবে। তো এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এম এর ইলেকট্রন বিন্যাস রয়েছে 2,8,7 আর এন এর রয়েছে 2,8,8,1। আমি আগেই বললাম যে অষ্টক পূরণের জন্য প্রত্যেকটা মৌলের পরমাণু কি করে, তার বাইরের কক্ষে ইলেকট্রন গ্রহণ করে বা বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করে। তাহলে এম এর দেখো বাইরের কক্ষে 7টা রয়েছে, তাহলে এ কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। আর এন এর দেখো বাইরের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এন কি করবে, এই একটা ইলেকট্রন বর্জন করবে। তাহলে যৌগ গঠনের সময় যদি কোনো মৌলের পরমাণু বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করে দেয় আর সেই বর্জিত ইলেকট্রনটা যদি অন্য কোনো মৌল গ্রহণ করে নেয়, তাহলে যে যৌগটা গঠিত হয় তাকে বলা হয় তড়িৎযোজী যৌগ। আর তাহলে এক্ষেত্রে দেখো প্রথম যে মৌলটা রয়েছে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, আর দ্বিতীয় যে মৌল অর্থাৎ এন মৌলটা একটা ইলেকট্রন বর্জন করবে অষ্টক পূরণের জন্য। তাহলে এক্ষেত্রে তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে, আর এম এবং এন মৌল দুটি তড়িৎযোজ্যতার দ্বারাই যৌগ গঠন করবে। থেকে 9 নম্বর প্রশ্ন রয়েছে 2, 10, 12 এবং 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহের মধ্যে কোনটি অপর তিনটি থেকে ভিন্ন রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। এর উত্তরটা হবে, দেখো 2 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাসটা হবে 2, অর্থাৎ প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকবে। আর 10 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার ইলেকট্রন বিন্যাস হবে 2,8, আর 12 জন্য হবে ইলেকট্রন বিন্যাসটা 2,8,2। আর 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাসটা হবে 2,8,8। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে
লাস্ট যে মৌলটা অর্থাৎ 18 যে পারমাণবিক ক্রমাঙ্ক ছিল তার দেখো বাইরের কক্ষে অষ্টক পূরণ আছে। আর 10 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটা রয়েছে তারও দেখো বাইরের কক্ষে অষ্টক পূরণ আছে। এরপর আছে দেখো 2 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটা, তার ইলেকট্রন বিন্যাস দেখো 2। এটাও দেখো একটা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ 2 হয় হিলিয়ামের। তাহলে হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল, কিন্তু নিষ্ক্রিয় মৌল হওয়া সত্ত্বেও এর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন নেই, কিন্তু এটা তো নিষ্ক্রিয় মৌল। কিন্তু দেখো 12 যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা রয়েছে এর দেখো বাইরের কক্ষে অষ্টক পূরণ নেই, অর্থাৎ দেখো বাইরের কক্ষে 2টো ইলেকট্রন, মানে তো অষ্টক পূরণ নেই। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি অপর 3টি থেকে ভিন্ন রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, কারণ বাকি যে 3টে রয়েছে 3জনেই দেখো নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করছে, শুধু ওটার ক্ষেত্রে